বোধ করতে শুরু করেছিলেন যে বাজারে টাকার ফ্লো নেই। কারণ আমাদের সারাদিন বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তির সঙ্গে কথা হয় যারা বিজনেস করেন, ছোট বড় মাঝারি নানান রকমের অনেক এন্টারপ্রেনারশিপ আছেন। দেখবেন আপনারা যদি আজকের আমার এই কথার সঙ্গে রিলেট করেন, খানিকক্ষণ ওয়েট করবেন হাল্লা বলে, কারণ আমরা অনেক কিছু আজকে দেখাবো আপনাদের। এরকম একটা ইচ্ছা নিয়ে বসেছি। আমার পুরো প্রোডাকশন টিম তারা আমার সঙ্গে রয়েছেন, দিবাকর দা সহ আরও অনেকে। এবার বিষয় হচ্ছে যে আজ থেকে বছর 3-4 আগের থেকে মানুষ এটা বারবার বলতে শুরু করছেন যে বাজারে টাকা নেই, ক্যাশ টাকার ফ্লো কমে গেছে। আর যেহেতু তখন তৃণমূল রুল করছিল, তারা অনেকেই এই ক্ষেত্রে একটু কালির আঁচড় দিয়ে দিচ্ছিল যে 2016 সালের ডিমনিটাইজেশনের পর থেকে এই হাল বাজারের হয়েছে। আসলে কি সত্যি তাই? আসুন, যখন সব্যসাচীর লকার খোলে, যখন সব্যসাচীর বান্ধবীর বাড়িতে, নট ঘনিষ্ঠ বান্ধবী, পার্থর বান্ধবী কালচার, সবার একটা করে বান্ধবী আছে। কি অসাধারণ রোম্যান্টিক মানুষ না! আমার সঙ্গে বসে থাকা সুজিত পাটোয়ারি, জাতীয় কংগ্রেসের মুখপাত্র, উনি এমন একজনের ভক্ত, তিনি হচ্ছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার রোমান্টিসিজম লেখার বিভিন্ন প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে, নানান পর্যায়ে আমরা প্রেমের আলিঙ্গন দেখেছি। প্রকৃতি থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, প্রেমের আলিঙ্গনে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ মানুষকে দুবাহু ডোরে তার বন্ধনে তিনি জড়ায় নিতেন। আমাদের গর্ব ছিল। আর অন্যদিকে দেখুন, তৃণমূলের নেতারাও দুবাহু বাড়ায়, যারে পাও তাকে নাও জড়ায়। কত বান্ধবী, চিন্তা করা যায়। মানে আজকাল ইয়াং জেনারেশন, এই দেবজিতের মতো যারা আছে, তৃণমূল মুখপাত্র দেবজিৎ, দেখুন বাচ্চা ছেলে, রাজনীতি করবে, পড়াশুনো করবে, পাশাপাশি আমি দেবজিৎকে উল্লেখ করে বলছি না, বাট এটা তো প্রেম করার বয়স, ভালোবাসার বয়স। কিন্তু দেবজিতের থেকে অন্তত 3 গুণ বয়স বেশি সব্যসাচী দত্ত প্রেম করেন, 4 গুণ বেশি বয়স বেশি পার্থ চ্যাটার্জি, উনি প্রেম করেন। কি হাল! আমি শুধু ভাবছি যে এই একটু আগে শুনছিলাম আরেকটি চ্যানেলের, আমাদের কাছে খবরটা এসছে যে সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়িতে শুধুমাত্র 3.5 কেজি সোনা পাওয়া যায়নি, কলকাতার একটা ব্যাংকে নাকি ভল্ট ভর্তি করা, মানে লকার ভর্তি করা সোনা। কিছুক্ষণ আগের খবর, পুলিশ সেখানে নাকি রেড করবার জন্য ছুটছে, সেখানে নাকি লকার ভর্তি সোনা রয়েছে। সোনার ছেলে, সত্যি তাই, সোনার ছেলে। এখন প্রশ্ন আসছে যে আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সেই সময় যখন এই তৃণমূল জমানা চলেছে সেই সময় বিরোধী দলনেতা, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একের পর এক পয়েন্ট উল্লেখ করে, আমি আমার এই বড় কাগজটায় যে কটা সম্ভব হয়েছে আমি পয়েন্ট লিখে নিয়ে এসেছি। বাদবাকি আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ প্রোগ্রামের লিমিটেশন, আমার এমসিআরের যারা রয়েছেন তারা বলে দিয়েছেন যে 50 মিনিটের অনুষ্ঠান, সম্ভব নয় পুরোটা আলোচনা করা, অল্প করে নিয়ে এসেছি। তার মধ্যে একদম প্রথম কি বক্তব্য রয়েছে আমি পরিচয় করে দেবো মণিকাঞ্চন দাস সঙ্গেও। মণিদা আমাদের সঙ্গে রয়েছেন, মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। খুব খারাপ লাগছে একটাই জিনিস, যে দেবজিৎকে আজকে সামনে দাঁড়িয়ে বুক চওড়া করে লড়তে হচ্ছে। তারা কোথায়? সেই সমস্ত তৃণমূলের নেতারা কোথায় যারা এই সিএনএ আলোকিত করে নানান কথা বলতেন, 250টি আসনের দাবি করেছিলেন? এবার সেই সব সিনিয়র তৃণমূলী নেতারা কোথায়? একটু অ্যান্টি এজেন্ডা থাকলেই তৃণমূল বলছে আমরা লোক দেবো না, আজকে আমাদের লোক নেই। দেবজিতের মতো ছেলেদেরকে ফেস করতে হচ্ছে, ইয়াং জেনারেশনকে ফেস করতে হচ্ছে, কখনো উপাসনাকে ফেস করতে হচ্ছে, কখনো দেবজিৎকে ফেস করতে হচ্ছে। আমি তো বলবো দে আর ব্রেভ, তারা একটা পলিটিক্যাল পার্টির আদর্শে বিশ্বাস করে, কিন্তু তারা কই? আমি আজকে তাদের খুঁজছি আজকের অনুষ্ঠানে বসে, যারা বড় বড় চওড়া চওড়া বাত দিত এখানে বসে, বিরাট বিরাট বক্তব্য রাখত। তারা কোথায়? তাদের তো উচিত আজকে যখন বিরোধীর আসনে তারা বসছেন, তারা কনফেস করবেন না? 21-এর পরে বিজেপির লোকের আসেনি, আজকে তারা সেই সাহসটুকু দেখাতে পারছেন না, সেই মেরুদণ্ডটুকু তাদের নেই। এটাকে গণতন্ত্র বলে? এটাকে গণতন্ত্র বলে? মানে গণতান্ত্রিক সিস্টেম একদল রুল করবে, আরেক দল বিরোধিতা করবে, সেই জায়গাটাই নেই এখন। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার দীর্ঘ এতদিনের ক্যারিয়ারে আমি প্রথম দেখলাম এরকম, প্রথম এই বিপর্যয়। আমি তাও সম্মান জানাবো উপাসনা দেবজিৎদের মতো যারা লড়াই করছে তৃণমূলের হয়ে অ্যাটলিস্ট, কিন্তু ওরা তো সেই দিন বড় বড় কথা বলেনি। প্রতিশ্রুতির যখন জোয়ার বইতো তখন তোরাই চেয়ারে বসে বিজেপিকে গালিগালাজ করেনি, বা অন্যান্য রাজনৈতিক দলকে বলেনি যে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে।
ভোটের আগেই মানুষ ভোট দিতে পারেনি 250টা আসন, ভাবা যায়? কত বড় দাবি করেছিল, তারা কোথায় আজকে? সেই সব আমি নাম করছি না, একের পর এক তারা অনেকে মিনিস্টার, তারা অনেকে বড় বড় স্ট্রেচারাল পোস্ট হোল্ড করেছিলেন, নেই, হওয়া, ভ্যানিশ। আসুন আজ আপনাদের সামনে একদম প্রথম রাজ্যের আজকে বাজেট অধিবেশনের যে জবাবি ভাষণ ছিল, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, তার এগেনস্টে, তার মুখ বন্ধ করবার জন্য কিভাবে 102টো মামলা তাকে দেওয়া হয়েছিল, কি করে 104টি কেস তার এগেনস্টে করা হয়েছিল, বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছিল। এটাই ছিল তো তৃণমূল জামানার গণতন্ত্র। আসুন কি বলছেন শুনবো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে, আপনার নেত্রী বলতো। দেবজিৎ, আমি কোনো প্রশ্ন করব না, একের পর এক মামলা, এবং শুধুমাত্র আজকে শুভেন্দু অধিকারী তার নিজের কথা বলছেন তা নয়, 1 লক্ষের উপর বিজেপিকে ঘর ছাড়া করা, সংখ্যাটা আরও প্রিসাইজলি মনিদা বলতে পারবেন, প্রায় 150 জনের উপর মানে হত্যা, খুন, বহু মানুষ আহত বিজেপি নেতা। এই ডেমোক্রেসি আজকে মুখ্যমন্ত্রী মুখ খুলে একদম পরিষ্কার বাজেট অধিবেশনে একের পর এক বক্তব্য রেখেছেন। কি গণতন্ত্র ছিল এটা? নমস্কার, প্রথমেই আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা, ও এখানে যে দলের মুখপাত্ররা আছেন তাদেরকে সকলকে আমার অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনি যে বলছেন, কি বললেন আরেকবার একটু বলবেন? ওই ডেমোক্রেসি কেমন, মানে গণতন্ত্র, হ্যাঁ মামলা বিভিন্ন অনুষ্ঠানে বাঁধা। আজকে এখন তুমি কোন তৃণমূল তো আমি জানি না, সেটা এখন তৃণমূল মানে কালীঘাট কোন তৃণমূল বলে হয় না তো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একটাই, শেষ ওনাকে দিয়ে শুরু, ওনাকে দিয়ে সব উনি, মানে যে দলে 5 জন বিধায়ক। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক লাগে না, উনি একটাই, উনি সব বিধায়ক, উনি সব এমএলএ, সব এমপি, সব উনি মিনিস্টার, সব উনি, ওনার নামটাই ব্র্যান্ড, ওনার নামটাই ব্র্যান্ড একটা। হ্যাঁ, আজকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি জননেত্রী আর সব বলছেন, যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না তাকে জননেত্রী বলা যায়? চুরি করলে মারধর করলে কিভাবে জিতবে? আচ্ছা, মুশকিল তো। কি বোকা বোকা কথা বলছেন আপনি? চুরি করছে, মারছে, ধরছে, কি জেতা যায়? তাকে মেরেছে। গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে, বলতে পারবে শুভেন্দু অধিকারী বুকে হাত রেখে গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে ভবানীপুরে? আর আপনি প্রথমেই বলি, আপনি যে বললেন না 2021 সালে ভোটের পর বিজেপির অনেক কর্মীরা, অনেক নেতা নেতৃত্বরা ঘর ছাড়া ছিলেন, অনেকের প্রতি আক্রমণ হয়েছে, অত্যাচার হয়েছে, তার জন্য আমি অন্তর থেকে খুবই দুঃখিত বা নিন্দা জানাই। যে বা যারা এর সঙ্গে যুক্ত ছিল, তৃণমূলের যারা যুক্ত ছিল, তাদের প্রতি আমি সত্যি মানে কুৎসা, এই কুরুচিকর জিনিস করেছে তারা, আমি তার সঙ্গে সহমত না। আমি বা যারা এখন তৃণমূলটা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাথে আছে, তারা কখনোই তার সঙ্গে সেই সব ঘটনার সঙ্গে সহমত না। তা বলে আমি ওই আপনি বললেন না যে শুভেন্দু অধিকারী যে এখন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে আমি সিরিয়াসলি নেব না। কেন? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দেশ স্বাধীনতার পর উনি একজন একমাত্র মুখ্যমন্ত্রী যাকে ভিডিও ক্যামেরায়, অন ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। একটা মুখ্যমন্ত্রী দেখান দেখি। আজকে উনি যে পার্টিটা করছে, আজকে তো উনি ভারতীয় জনতা পার্টি, সরি কান ধরছে, ভারতীয় জনতা পার্টি নাম, ওয়াশিং মেশিনের পার্টি, যে পার্টিটার নাম ওয়াশিং মেশিন, যে পার্টিটা করছে, সেই পার্টির যে এখন প্রধান মুখ নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি নিজে তো বলেছিল 2016-এ, তার একটা ভিডিও ফুটেজও আছে, পারলে আপনি দেখান। আচ্ছা, তুমি এদের কথা কি বলবে? ওই যে টাকা নেওয়ার ফুটেজ বলছো, হ্যাঁ, শেষ দিন পর্যন্ত 26-এর লড়াইয়ে সৌগত রায় বলো, ফিরাদ হাকিম বলো, কাকলি ঘোষ দস্তিদার বলো, আরো অনেকে, হ্যাঁ, এদেরও তো টাকা নিতে দেখা গেছে। তৃণমূল এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? এবার আমি বলি, আমি এখানে দুর্নীতির উকিল হয়ে এখানে আমি লড়তে আসিনি, বলতে দিন, আমি দুর্নীতির উকিল হয়ে লড়তে আসিনি। আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে লড়তে এসেছি, তৃণমূলের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হয়ে লড়তে এসেছি। আর যে সকল নেতা কর্মীরা যে এখনো সাচ্চা তৃণমূল আছে, যারা দুর্নীতি বা অন্যের সঙ্গে কোনোদিনও
আতাত ছিল না বা যুক্ত না তাদের জন্য আমি লড়তে এসেছি, সাধারণ মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমি লড়তে এসেছি। আর বাংলার মানুষের সঙ্গে যে যে অন্যায়গুলো হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের যে এখন বর্তমান সরকার বা আমাদের সেন্ট্রালের সরকার, ওয়াশিং মেশিন সরকার যে যে অন্যায়গুলো করছে তার হয়ে আমি বলতে এসেছি। আমি এখানে কারোর দুর্নীতির উকিল হয়ে বসিনি। তাহলে খুব স্বাভাবিক যে এখন তাহলে ওই মমতা ব্যানার্জির সঙ্গে যে 5 জন রয়েছেন তাদের হয়েই তুমি কথা বলবে, বা এই মানে গত যে মমতা ব্যানার্জি তার যা দায় দায়িত্ব সেসব পুরোপুরি অস্বীকার করছো। 2026 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বকেও তুমি অস্বীকার করছো। তার দায়িত্বকে আমি অস্বীকার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করার জায়গা নেই। কে করবে? আজকে আপনি তো, তার সময় হয়েছে। আজকে আপনি তো সিএন নিউজের পক্ষ থেকে এখানে আছেন, তো তার সময় তো করছেন, তাহলে আপনার এটা জানার কথা। এমন কোনো নিউজ চ্যানেল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো অ্যালিগেশন বা চার্জশিট একটা দেখান। বিরোধী দলের নেতারাও তাদের বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা কালিমালিপ্ত করে দেখান না মমতা বন্দ্যোপাধ্যায়। মনিদা, দেখুন, যেটা চলে গেছে সেটা নিয়ে সময় নষ্ট করা আমার মনে হয় বোকামির লক্ষণ। আমরা জিতেছি, পশ্চিমবঙ্গের জনতা হিন্দু বাঙালি হাত খুলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য না, কাজ করার জন্য। সুতরাং আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় অতীত, আর কিছু হবে না। শুধু কয়েকটা দিন সময় রাখুন, ধৈর্য ধরুন। একটা জিনিস বলতে পারি, আমরা রিঅ্যাক্টিভ ফোর্স নয়, আমরা কনস্ট্রাকটিভ ফোর্স। রিঅ্যাক্টিভ ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি সিপিএমের বিরোধিতা, আর শুধুমাত্র রিঅ্যাকশনের ফলে যে দল তৈরি হয় তার অবস্থা এরকমই হয়। আমি সিপিএমের বিরোধিতা করে সরকার তৈরি করলাম, তারপরে কি করব? তারপরে সিপিএম যা যা করেছিল সেই কাজগুলোকেই আরও ভালোভাবে করেছে। সুতরাং সেই নিয়ে আলোচনা করার আমার মনে হয় না খুব দরকার রয়েছে। আপনারা দেখতে পারবেন, আর কটা দিন সময় দিন, 2-3 মাস সময় দিন। মমতা ব্যানার্জি বলুন আর যাই বলুন, তৃণমূল কংগ্রেস ফিনিশ থাকবে না, থাকতে পারে না। কারণ আমরা আমাদের আদর্শে বিশ্বাস করি, ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু হলে সেইটা দীর্ঘজীবী হয় না। এবং ধীরে ধীরে কলা গাছে আমরা দেখেছি 1 বছরে বড় হয়, ফল দেয়, মরে যায়। অর্থাৎ যে গাছ যত তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তত তাড়াতাড়ি তার নিষ্পত্তি হয়ে যায়। আজকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটা কিন্তু 10 বছর 20 বছরে আসেনি, প্রায় 100 বছর হয়ে গেছে। আজকে আমাদের আদর্শ, আমাদের বিচারধারাকে মানুষের মধ্যে তুলে ধরার জন্য, বিশ্বাস করানোর জন্য মানুষ এখন বিশ্বাস করে আমরা যা করেছি ভালো করেছি, ঠিক করছি, এবং আমাদের পথেই ভারতবর্ষের উন্নতি হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন, আপনি যে বাড়ি তৈরি করে সে কি চিন্তা করে যে 10 বছর 5 বছর 50 বছর থাকবো? একটা বাড়ি তৈরি করে সে চায় যে তার ছেলে, তার নাতি, তার পুতি সেই বাড়িতে থাকবে কি থাকবে না পরের বিষয়। অর্থাৎ যে একটা বাড়ি তৈরি করে সে আগামী 100 বছর 200 বছরের কথা চিন্তা করে একটা বাড়ি তৈরি করে। তাহলে একটা দেশ তৈরি করার জন্য, একটা রাজ্য তৈরি করার জন্য কেন আমাদের রাজনীতি নেতাদের বড় পরিকল্পনা থাকবে না? শর্ট টার্মও যেমন থাকবে, লং টার্মও তেমনই থাকবে। এইভাবে চিন্তাভাবনা করেই আমরা কাজ করছি, আর সেইভাবে কাজ করতে চলেছি। যে কথাগুলো তৃণমূল কংগ্রেস বলছে তাদের কি ভিত্তি রয়েছে? তাদের তো কোনো ভিত্তিই নেই। তারা কি করবে? তাদের ফরেন পলিসি কি, তাদের এডুকেশনাল পলিসি কি? কিছুই পলিসি নেই। শুধুমাত্র একটি দল আপনাদের এত এডুকেশন পলিসি, তাই জন্য নিটের পরীক্ষা। প্লিজ দেবজিৎ, ফার্স্ট রাউন্ডে বলো না, ফার্স্ট রাউন্ডে বলো না। আমি তর্ক বিতর্ক করতে চাই না ভাই। তোমার নিজেরও চিৎকার করলে আমি চুপ হয়ে যাব। আমার বলার দরকার নেই, আমি মাছের বাজারে আসিনি। আমি তোমার টার্ম, আরে ভাই তোমার টার্মে তুমি বলবে, সোজা কথা ভালোভাবে বুঝতে পারো না নাকি? 83 বার প্রশ্নপত্র। আরে ভাই তোমার টার্মে তুমি বলবে, এটুকু শেখো। এইটা তোমার সময় তুমি বলবে, এটা করো না ভাই, এটা করো না একদম। আমরা ক্ষমতায় আছি, প্রশাসন আছি, তোমরা যদি থাকতে তোমরা এটা বলতেই দিতে না, বলতে দাওনি, এত বছর বলতে দাওনি, চিৎকার করেছো। ঠিক আছে, প্লিজ ওই যে বাজার যারা আছে তারা কোনোদিন করেনি। সুতরাং আমি যেটা বলতে চাইছিলাম, যে দল চলে গেছে সেই দল দিয়ে আলোচনা না করে আমি সিএনকেও বলবো, দেবাশিসকেও বলবো, এমন কিছু প্রজেক্ট নিয়ে, এমন কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করা হোক যাতে পশ্চিমবাংলার লোক নতুন কিছু দেখতে পাক। আমরা যেটা চেয়েছি যে রাজনীতি আমার পশ্চিমবঙ্গে গত 50 বছরে তুমি কি করো ভাই? পার্টি করি না, পার্টি তো করো, ইনকাম করার জন্য কি করো? ঘর কি করো? কেন পার্টি করি?
আরে ঠিক আছে, বাকি সময় কি করো? পার্টি করি, অর্থাৎ পার্টিটাই ফ্যাক্টরি হয়ে গেছে, পার্টিটাই কারখানা হয়ে গিয়েছিল। এইটা থেকে আমি সরাতে চাই। আমি সুজিতদার কাছে আসবো, একটা বিরতিও নেব, কিন্তু তার আগে এই যে এখন যেটা হবে, যেটা দেবজিৎ সবসময় বলবে যে যারা দুর্নীতি করেছে, মানে আজকে অরূপ বিশ্বাস তৃণমূল নয়, আজকে আমি যদি বলি অরূপ রায় তৃণমূল নয়, সাবিনা ইয়াসমিন তৃণমূল নয়, ও শুধু 5 জনের মধ্যে গণ্ডে, কিন্তু 5 জনে যদি আমি আরো বেশি সিনক্রোনাইজ হই, তাহলে সই জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অভিষেককে বারবার করে ডাকা হয়েছে সিআইডির তরফে। আজকে আমি আপনার কাছে আসবো এরপরে। আমি বিরতিতে যাওয়ার আগে এই 13 জনের সই মেলেনি, সিআইডি নিয়ে এর মধ্যে প্রশ্ন তোলা শুরু হয়েছে, দেবজিৎরা প্রশ্ন তুলছে, কিন্তু এই যে 13 জনের সই মিলল না এবং 3 জন তার মধ্যে স্বীকার করে নিল যে তারাও সই করেনি রেজলিউশনে, বিরোধী দল হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখে যখন বিধানসভার স্পিকারের সচিবের কাছে জমা দেওয়া হলো, অত্যন্ত অন্যায়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযুক্ত, তাহলে দেবজিতের তো খুব স্বাভাবিকভাবে কাউন্টার করার জায়গা আছে, কারণ অভিষেক ব্যানার্জি চুরি করে সই চুরি করেছেন, কার্যত ঘুরিয়ে বলতে গেলে সই চুরি করেছে বিধায়কের। আমি সই করিনি চেকে, দেখা গেল আমার সইটা সুজিতদা বা মনিদা কেউ করে দিলেন। মারাত্মক অন্যায়, মারাত্মক অন্যায়। সই চুরি করা মানে একজনের কনসেন্ট, সই মানে হচ্ছে তার কনসেন্ট, মতামত তার ব্যক্তিগত, সেটাকে চুরি করে নেওয়া হলো। ব্যক্তিগত সত্তায় হাত দাও, কে করেছে অভিযুক্তকে? ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বাড়িতে বসে, পার্টি অফিসে, তার কালীঘাটে বসে হয়েছে। এটা কি করবে? কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কিছু? অনুপ্রেরণা, পার্টির কোর কমিটির মিটিং। আরে বাবা, তুমি বলো না, কোর কমিটির মিটিং হচ্ছে। যে 5 জন আছে তার মধ্যে কুণাল ঘোষ কিন্তু জেল খাটা আছে, এবং যেই কুণাল ঘোষ, ওই আমরা সবাই দেখেছি, আপনার ক্যামেরাতে আছে, যে প্রিজিম্যাম বলছে, তার কথা বলতে দেখা যাচ্ছে, সে বলছে সব থেকে বড় যদি কেউ বেনিফিশিয়ারি কেউ মমতা, অন ক্যামেরা, এটা আমার কথা নয়, এটা অন ক্যামেরা সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জানে। ভাই, তাহলে কুণাল ঘোষ কোন ওয়াশিং মেশিনে ধোয়া আসছে? দোষী নয়, এ 5 জন দোষী নয়। তাহলে কুণাল ঘোষ বলেছে মানুষ মাত্রই ভুল হতে পারে, উনি তো না ভুলটা স্বীকার করে নিয়েছে। ডেলোর যে ঘটনা, বেশ, আমি শোনাই এই সই নিয়ে কি আজকে বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনি। আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই এটাতে। কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। আমি বলিনি, আপনাদের এমএলএরা অভিযোগ করেছেন, বিধানসভার সচিব পাঠিয়ে দিয়েছেন থানাতে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন, তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের। এরপরে আপনি বলছেন সিআইডি পাঠাবেন না, আপনি বলবেন সিআইডি কে বলবেন পাঠাতে না, আপনি বলুন। 4 তারিখ পরাজয়ের পর 6 তারিখে কালীঘাটে এই মিটিং হয়, একদম মানে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে, কার্যত বা পার্টি অফিসে, বাড়ি আর পার্টি অফিস একই সঙ্গে প্রায়, সেখানে বসে মিটিং হয়। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেক বিধায়ক। সেখানে রেজলিউশন নেওয়া হয়। একে বলছো তুমি আজকে, আমি ধরে নিলাম তুমি চুরি দুর্নীতির এই ব্যাপারে তুমি বলছো নতুন তৃণমূল কিছু জানে না, কিন্তু এই সই চুরি। আমি আসবো, একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে একদিকে যেরকম সইকাণ্ড থাকবে, অন্যদিকে মুর্শিদাবাদ আর ডোমকলের একাধিক সরকারি স্ক্যাম, মানে গত সরকারের স্ক্যাম নাম করে করে আজকে শুভেন্দু অধিকারী বলেছেন একাধিক জায়গায় স্ক্যাম হয়েছে। আমি সেই 60 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল, মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। সুজিতদা, একের পর এক এই দুর্নীতির খাতা উনি আজকে খুলেছেন। আমি পুরো বাইট শোনাচ্ছেন এই কারণের জন্য, আপনাদের বক্তব্যের সময়টা কমে যাবে।
তো এর বিরুদ্ধে আজকে আবার তৃণমূল ভাগাভাগি করে ঋতব্রত পন্থে একাধিক এরকম বিধায়ক রয়েছেন যাদের নামেও কিন্তু অভিযোগের আঙুল উঠছে। এবার বলি, দুর্নীতি তো হয়েছে, এটা সর্বজন বিহিত। তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে সর্বজন বিহিত। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু উদাহরণ দিয়ে একেবারে স্পেসিফিক বলেছেন। আমার বিনয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যে জাভেদ খান, যার বিরুদ্ধে কেউ বলছে 30, কেউ বলছে 60, কেউ বলছে 80, একাধিক বাড়ি আছে ঠিক। যে বাড়িগুলো অবৈধভাবে নির্মিত। একটা বাড়ি ভাঙার পর, আজকের মণিময় ভাই আছেন, একটা বাড়ি ভাঙার পর আটকে গেল কোন অজ্ঞাত কারণে? আমার প্রশ্ন, সেটাও তো দুর্নীতি। সেই দুর্নীতি আটকেছে কেন? কেন আর ভাঙানো হচ্ছে না? তার পিছনে কোন কালো হাত কাজ করলো? দুর্নীতি। এই ঋতব্রতরা দুর্নীতিগ্রস্ত। আজকের আমরা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষের ইতিহাসে এটা দেখিনি, শ্যাডো অপোজিশন। আজকের পশ্চিমবাংলায় যে শ্যাডো অপোজিশন, সেটা বলতে হবে তো, যে ঋতব্রতরা যারা গেছে এরা ফিডার কি দুর্নীতি মুক্ত? না, আজকে কিন্তু একটা জিনিস মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছে, আমি একটু সুজিতদাকে বলে দিই। উনি আজকে কুণাল ঘোষকে উল্লেখ করে বলেছেন যে এই যে বেলেঘাটার বিধায়ক রয়েছেন এখানে, আপনাকে বলছি উল্লেখ করে, আপনার যদি মনে হয় যে ঋতব্রত পন্থী কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, আপনি লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের করুন। উনি 100% গ্যারান্টি দিচ্ছেন তার এগেনস্টে মামলা হবে। অর্থাৎ তপন দত্তে খুনে অরূপ রায় ছাড় পাবে না, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস ছাড় পাবে না, মোথাবাড়ি কাণ্ডে সাবেনা ইয়াসমিন ছাড় পাবে না। একদম পরিষ্কার স্পেসিফিক উল্লেখ করে ঠিক এই একই অভিযোগ আপনি যেটা করছেন, যে জাভেদ খানও উনি ঋতপন্থের মধ্যে ঢুকে গেছেন, ঋতব্রতপন্থীর উনিও ছাড় পাবেন। আচ্ছা, আর একটা কথা আমার বলা, এখানে যেমন শ্যাডো ক্যাবিনেট, পার্লামেন্টে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বসলেন, আলোচনা করলেন। এরাও কি ধোয়া তুলসী পাতা? এদের সঙ্গে বসলেন কিভাবে? আমার তো সেইটাই আমার একটা জানার জায়গা। আর একটা কথা, আজকের যে নিট পরীক্ষাটা সারা ভারতবর্ষের মেরিটোরিয়াস স্টুডেন্টরা দিচ্ছে, এবং তাদের ভবিষ্যৎ শুধু নয়, ভারতবর্ষের ভবিষ্যৎ। নিট তো ভারতবর্ষের ভবিষ্যৎ, আগামী আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাদের দাঁড়িয়ে থাকবে, তাই কি না? তাহলে সেখানে যে 2 নম্বরই হলো, এবং প্রমাণ হলো যে আমাদের যিনি হিউম্যান রিসোর্স মিনিস্টার, তার নেতৃত্বেই এটা হয়েছে। তাহলে সেই কেলেঙ্কারি আজকে সেগুলো একইভাবে দেখা হোক। যা তৃণমূল কেলেঙ্কারি করেছে, এটা দ্বিতীয়বার বলার দরকার নেই, বাংলার মানুষ বুঝে গেছে, এবং বাংলার মানুষ রায় দিয়েছে। একটা ম্যান্ডেট নিয়ে আজকের যারা এসছেন তারা কাজ করছেন, আমাদের সে ব্যাপারে অন্য প্রশ্ন। কিন্তু এই যে নিট, এটাও তো দুর্নীতি হয়েছে, এর কি করা হলো? আজকের পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে নিটের দুর্নীতির ব্যাপারে? কেন একটা ছেলে বা মেয়েকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দীর্ঘদিন কলেজে পড়িয়েছি, দীর্ঘদিন। আমি অধ্যাপক বলতে একটু অসুবিধা হয়, কেন জানেন তো? আমি বলি, একটু ভাগটা বলে নিই। আমাদের সময়, তখন তো আমি তো 91, তখন ছিল কি জুনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার, পিএইচডি থাকলে রিডার, 10 বছর পর আপনার 10 ইয়ার্স, তারপর লাস্ট 2 ইয়ার্স বা 1 ইয়ার্স বা 3 ইয়ার্স বা সামথিং প্রফেসর। একটা কলেজে একজন প্রিন্সিপাল, তখন দেখেন 2 জন বা 3 জন বা 1 জন প্রফেসর, বাকি ওই জুনিয়র সিনিয়র লেকচারার, রিডার, এরাই থাকতো। তা আমি সে অধ্যাপক বলবো না, কিন্তু আমি কলেজে দীর্ঘদিন পড়েছি। একটা ছেলে বা মেয়েকে নিচে রেডি করতে বহু পয়সা খরচা হচ্ছে একজন গার্জেনকে। যেমন সরকার খরচা করে, সরকার যেমন একটা ম্যাক্সিমাম পয়সা করতে হয় সরকারকে, তেমন ছেলে মেয়েদের তৈরি করতে বা আমাদের খরচা করতে হয়। একটা ছেলে বা মেয়ে, আপনারা আমার সবাই তো কম বেশি কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি জীবনে। একটা বলুন তো, একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে বসার আগে কোশ্চেন আউট হয়ে গেল, তাহলে তার মানসিক অবস্থা কী হবে? একটা পরীক্ষা দেওয়া হলো, দিলাম, পরে আবার তার উপর পরীক্ষা দিতে হচ্ছে। বলুন এর প্রিপারেশানে কোন জায়গায় হ্যামার করে? এই দুর্নীতিরা কেন ভারতবর্ষের এই এত বড় স্ক্যাম হয়ে গেল? কিন্তু আমি যতদূর জানি এর কিন্তু তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত তো হবেই, হতে হবে, না হলে তো। কিন্তু আজ পর্যন্ত তার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। যেমনভাবে আমি উদাহরণ দিচ্ছি, ইতিপূর্বে যখন তৃণমূল সরকার 26 সাল পর্যন্ত চলছে, ইলেকশনের আগে পর্যন্ত, আমি চ্যানেলে বলেছি, 23টা বিল পাস করতে হয়েছে তৃণমূলকে সমর্থন নিয়ে। ইডি সিবিআই এসছে, তৃণমূল নেতাদের বাড়িতে গেছে, কখনো অ্যারেস্ট করেছে, কখনো করেনি, আবার অ্যারেস্ট করার পর ছাড়াও পেয়ে গেছে। এই যে কেন্দ্রীয় বিজেপির দ্বিচারিতা ছিল বলে একদিন বিজেপি এখন ক্ষমতা আসতে পারেনি।
আজকে মণিময় বাবুকে বলতে হবে বিজেপি যদি ক্ষমতা আসার ইচ্ছা হতো তাহলে 2021-এ আসতে পারতো, কারণ কেন্দ্রীয় বিজেপি দেখেছে তখন নড়বড়ে। আজকের দেখে নিয়েছে না, ঠিক আছে চলো আজকে অ্যাটাক করতে হবে। হ্যাঁ একদম খুব এইভাবে কি জনমানুষের রায়কে মানে নেওয়া যায় যে বিজেপি দুর্বল আছে বলে আমরা জিতবো? না জিতবো না। আচ্ছা, এখন আমি শক্ত, ঠিক আছে এখন আমি জিতবো। না তখন যদি এই অ্যারেস্টগুলো হতো, হ্যাঁ? তখন যদি কেন্দ্র নেতৃত্ব এই স্টেপিংটা নিত, হ্যাঁ। আপনি বলুন একের পর এক স্ক্যাম হয়েছে, আচ্ছা। একের পর এক, কিন্তু সিডিবিআই গেছে কোন অজ্ঞাত কারণে ফিরে এসেছে। ইডিসিবি আসেনি। আচ্ছা, কিন্তু আপনাদেরকে একটু আশ্বস্ত করি যে রাজ্যে কিন্তু রিসেন্টলি তামান্না, বরুণ বিশ্বাস, আরজিকর ফাইল তো খোলাই খোলা হয়েছে, হয়ে গেছে, হয়ে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে, চলছে। এই জায়গাটাও উল্লেখ করেছেন আজকে মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি একবার শুনতে আমরা একটা বিরতি নেব, তারপর ফিরে এসে আমরা মনিদার কাছে আবার যাব। বরুণ বিশ্বাস, তামান্না সহ আরজিকর ফাইল, এবং সঙ্গে আজকে যখন আরজিকর ফাইলের কথা বলা হচ্ছে তখন রত্না দেবনাথ, যিনি আরজিকরের নির্যাতিতার মা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। এই হৃদয় বিদারক ছবি আমরা আরেকবার, মানে আমি শুধু এই কারণের জন্য দেখাচ্ছি যে একটা খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সার্বিকভাবে প্রশাসন যদি মানে আছড়ে পড়ে, সেখানে একজন মা বা বাবা কতটা অসহায় হয়, আসুন সেই ছবি একবার দেখাই, যখন আরজিকর ফাইলস খোলার কথা আজকে আবার বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারী। দেখব। আরে বিরোধী দলের নেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্তী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত যে কাজটা আপনারা করেছেন। একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্য ওটা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে। আমি ডেকেছিলাম 4টের সময়। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। অর্থাৎ অভয়ের যে পরিবার, কাদম্বিনীর যে পরিবার, তারা হয়তো বিচার পাবে। দেখুন সেই ছবিটা, যখন মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করছেন তখন হাউ হাউ করে চোখের জল ফেলছেন রত্না দেবনাথ। আরেকবার একটু শোনাই জায়গাটা। আর বিচার দিতে 3টা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, অভয়ের মনিদার কাছে যাবো। মনিদা, আমাদের হ্যাঁ হয়তো কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতার প্রচুর ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু অন্তত পক্ষে আমি এটুকু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে বাংলার মানুষ এরকম প্রম্পট রিয়াকশন, আপনি একটু আগে বললেন যে আমরা প্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ নাকি একটা বলছিলেন প্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ নিয়ে, কিন্তু আমার কথা কনস্ট্রাকটিভ আর হচ্ছে রিয়াক্টিভ। কিন্তু ব্যাপার হচ্ছে যে অন্তত পক্ষে সরকারের থেকে এই হিসাবগুলো, মানে আগের সরকারের এই হিসাবগুলো যদি না মেলানো যায়, তাহলে তো মানুষের সঙ্গে আমি কি বলবো, এটা খুব স্বাভাবিকভাবে মানুষ রায় দিয়ে তো সরকার তৈরি করেছেন, তার সঙ্গে একটা বড় বেইমানি হয়, একটা অনিয়ম হয়। আমার মনে হয় আজকে মুখ্যমন্ত্রী যেটা করছেন, বহুদিন মানুষ দেখেনি। ঠিক যেরকম কাল সরকারি কর্মচারীরা বলেছেন আমরা কোনোদিন একসঙ্গে 20% দিয়ে ঘোষণা হতে শুনিনি, কোনোদিন আমরা একসঙ্গে 5,000 টাকা অঙ্গনবাড়ি কর্মীদের বাড়তে শুনিনি, সিভিক ভলেন্টিয়াররা বলেছেন যে আমরা কোনোদিন 2,000 টাকা একসঙ্গে হাই করতে দেখিনি। এক্সপেক্টই করে কত কি ছিল 22% দিয়ে দিয়েছিল, জানি না আমি সেটা সিদ্ধান্ত একদম রায়ের সময়। এখন সরকারি কর্মীরা 18% দিয়ে পায়, তখন একসঙ্গে 22% দিয়ে কি করে? তখন 22% দিয়ে দেওয়া হয়েছে, আমি জানি না এটা, কিন্তু একটা সময়। তো যাই হোক মনিদা, কিন্তু এই যে বিচারগুলো হয়, আজকে বরুণ বিশ্বাস
কিভাবে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য স্টেশনের উপর গোবরডাঙ্গা স্টেশনে গুলি করে মারা হলো। তামান্নাকে ভোটের পরে কৃষ্ণগঞ্জের উপনির্বাচনে বোম ফাটিয়ে মারা হলো এবং অভিযোগ করছে তামান্নার মা যে তার বাড়ির সামনে থেকে অপরাধীরা ঘুরছে, পুলিশ তাকে ধরছে না। অভয়ের কাণ্ড তো আমরা সবাই জানি। মনিদা, দেখুন, এই হিসাবগুলো তো দরকার। আমি দুটো প্রশ্নের আগে যতই উত্তর প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ আপনি হ্যাঁ। বলুন না। আমি দুটো প্রশ্নের উত্তর আগে দিই যে এইবারের ইলেকশনে যেটা বিষয়, যদি আমরা হেরে যেতাম তাহলে পশ্চিমবাংলায় রায়ট লাইক সিচুয়েশন হতো। আচ্ছা। এবং তার কিছু নমুনাও আপনারা দেখেছেন যে পুকুর থেকে, পার্টি অফিস থেকে যে ধরনের পিস্তল, কার্তুজ সব পাওয়া গেছে, জেনারেলি এটা থাকা একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একদম। যে একদম প্রতিশোধ নিয়ে ছাড়বো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন জাভেদ খানের ওখানে ইললিগ্যাল ইগুলো ভাঙানো শুরু হলো, তখনই সিপিএম থেকে বেরিয়ে গেল ইললিগ্যাল জমি আমরা ভাঙতে দেবো না, বাড়ি ভাঙতে দেবো না, বলেছি ইললিগ্যাল, লিগ্যাল বলিনি, কিন্তু এমনভাবে ভাঙলো যেন আমরা মুসলমানদের বিরুদ্ধে ভাঙাচোরা শুরু করে দিয়েছি, একদম পার্টি ভেঙে। ফলে সেই জায়গায় কিন্তু একটা অগ্নিকাণ্ডের ঘটনায় স্পেসিফিক অভিযোগ, আমি সেটাই বলছি, কিন্তু দুজন না একজন মারাও গেছিল। ওটাকে পলিটিসাইজ, আমার কংগ্রেসের প্রতিনিধি সেটা বললেন না, ওটাকে পলিটিসাইজ। আমরা কিন্তু একটা সেন্স, আর ভাবতে হবে সরকারে আমাদের 2 মাসও হয়নি, এখনো সম্পূর্ণ কোথায় কি ফাঁক ফোকর আমাদের প্রশাসনিক প্রধানরা এখনো জেনে, শুভেন্দুদাও জেনে উঠতে পারেনি। সেই জায়গাটায় দাঁড়িয়ে এটাকে জাভেদ খানকে ইস্যু করার কোনো মানে হয় না। যথাসময়ে যথা কাজ হবে, কোনো চিন্তা করবেন না আপনারা, শুধু ভালো কাজে সাথ দিন, শুধু বিরোধিতা করবেন না, নাম্বার 1। নাম্বার 2, নিটের ক্ষেত্রে আমি সাফাই গাইছি না, নিটের জন্য আমরা দুঃখিত, কিন্তু নিট আগেও কংগ্রেসের আমলেও হয়েছিল, এখানেও হয়েছে। কিন্তু আপনারা, আমি দেখলাম খবরে যে জয়পুরে কংগ্রেস র্যালির জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে দেরি করেছে কার্যে, আর সেখানে নরেন্দ্র মোদী 1.5 ঘন্টা, যাতে ওদের অসুবিধা না হয় নিট ক্যান্ডিডেটদের, 1.5 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করেছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেন্সিটিভ। ভুল হচ্ছে, টেলিগ্রাম বলে একটা আছে, অ্যাপ আছে নিট যার জন্য, সেটাকে ব্যান্ড করা হয়েছে, বন্ধ হয়েছে টেলিগ্রাম, যার মাধ্যমে এটা হয়েছে। আমরা কিন্তু স্টেপ নিয়েছি, এরকম নয় যে নেওয়া হয়নি। যা ভুল তো হবে, কাজ করলে ভুল হবে, কিন্তু সেটাকে সাফাই দিচ্ছি কিনা, প্লিজ সাফাই দেওয়ার সময় সেটা করতে হবে। আরেকটা যেটা উনি বলছিলেন, আরেকটা বিষয় যে মমতাকে এতদিন ধরা হয়নি, 21-এ করা হয়নি। উই হ্যাভ এ মিশন, উই হ্যাভ এ ভিশন, নো পার্সোনাল অ্যাম্বিশন। তো সুতরাং ব্যক্তিগত কে কি পেলো না, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা আমাদের লক্ষ্যে এগোচ্ছি, আর সেই লক্ষ্যে আমরা এগোবই। অনেকে, আমি বললাম না, বাড়ি তৈরির ঘটনাটা বললাম না, আমরা 2047-এ ডেভেলপড কান্ট্রি হব। তার জন্য যা যা করণীয়, যদি একটা বলার পরিধি থাকতো আমি এখনই বলতাম। গত 2014-এর পর থেকে যা যা করা হয়েছে একটা উন্নত দেশ গড়ার জন্য, একদম স্বচ্ছ ভারত থেকে, আমি বলছি প্লিজ স্বচ্ছ ভারত থেকে শুরু করে, বাথরুম করা থেকে শুরু করে, ব্যাংক অ্যাকাউন্ট, জনধন যোজনা, সব একটা প্যারামিটার, যে আপনার দেশের কতজনের বাথরুম আছে, কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কতজনের বাড়িতে ছাদ আছে, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি। উই হ্যাভ এ মিশন, উই হ্যাভ এ ভিশন। ওই ছোট ছোট দল কাকে কখন দরকার পথে চলার পথে যাকে দরকার আমরা নিয়েছি, যাকে যতটুকু দরকার নিয়েছি ছেড়ে দিয়েছি, বাদ বাকিটা আপনারা বুঝেন। এইবার বিষয় হচ্ছে, এটা প্র্যাগম্যাটিস্ট কথা বললেন একটা। না, আমি বলছি না, থ্যাংক ইউ। আমার চলার পথে, চলার পথে যাকে দরকার নেই বলে দিয়ে, যার যাকে দরকার নিয়ে ফেলে দিয়েছে তো, বলতে দেবেন না, বুঝতে পারছেন? এরকম করে আমি কারোকে ডিস্টার্ব করছি না। ভাই, জনসমর্থন বিজেপির বুঝতে পারছেন, যাকে দরকার নিয়ে ফেলে দিয়েছে। জনসমর্থন বিজেপি। আমরা ডেভেলপ কান্ট্রি করার জন্য আপনিও বলছেন, যাকে যখন দরকার আমরা নেব। আমাদের আগে দেশ, আগে কোনো দল নয়, আগে কোনো ব্যক্তি নয়। দেশের উন্নতি করতে যা করণীয়, আমি আবার বলছি, আই রিপিট, প্লিজ বলতে দেবো, আই রিপিট, যা করণীয় তাই করব। যারা আদানি আম্বানির কথা বলে, মোদিজি প্রধানমন্ত্রী করার আগে কি আদানি আম্বানি দমদমে চা বিক্রি করতো নাকি? যে তাদেরকে ওখান থেকে তুলে এনে করে দিয়েছে। এই কারণে এই যে প্লিজ, আচ্ছা, এই যে 2014 পর থেকে আচ্ছা, এবার একটা বিরতির সময় হয়েছে। এক মিনিট আমার বলার পর শেষ করে দিও। এই যে একটা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে গত 50 বছরে তৈরি হয়েছে না, ক্যান ইউ ইমাজিন যে বিড়লা গ্রুপের চেয়ারম্যানকে আন্ডারওয়্যার পরে জিপিওর সামনে দৌড় করাচ্ছে,
তারপরে বলছে কেন শিল্প আসেনি, কেন শিল্প আসেনি। আপনি সকাল বিকাল শিল্পপতিদের গালাগালি দেবেন আর বলবেন শিল্প আসেনি, মানে পরিবেশটা কেমন করে রেখেছে। এই পরিবেশের পরিবর্তন দরকার। আজকে যারা এখানে বিরোধিতা করছে, আদানি আম্বানি বলছে, আবার আপনাদেরই শিল্প আসেনি বলে আদানি আম্বানির ঘরে চলে যাবেন। দুটো জিনিস তো একসাথে হতে পারে না। আবার বলছি যে বিড়লার চেয়ারম্যানকে জিপিওর সামনে তারা ক্যাপিটালিস্ট বলে তাকে আপনি দৌড় করাবেন আর বলবেন আপনার রাজ্যে শিল্প আসেনি কেন। আরে আপনারা তো তার এক বিরোধিতা কে পর্যায়ে করেছে? কাজ করেছেন, শুধু আদানি আম্বানিকে বড়লোক বানিয়ে গেছেন, others দের যা শিল্প- করার জন্য others করবো শিল্পপতিদের ভাই, ব্যবসা করতে দেননি। একে ললিপপ দিয়ে আপনারা বন্ধ করো, দেননি। একে আপনারা ললিপপ দেননি। দিয়ে বন্ধ করো, আপনারা এখনো দেননি। মুখে আস্তে, দুধের আস্তে, গন্ধ আস্তে, যায়নি, ভাই। এবার বড় বড় ভাই, কথা আস্তে, বলছে। আস্তে। এবার আপনারা যারা এই যে টাকা দিচ্ছে তাদেরকে বিজেপি, দিয়েছেন। আচ্ছা বিজেপি শিল্প করতে দেয়নি, জানেন কিন্তু আগে? কিন্তু তৃণমূল আপ্রাণ শিল্পের চেষ্টা করেছে, এটা একদম আপনারাই জানেন সেটা, যেটা দেবজিৎ দাবি করছে। কিন্তু আমি একবারও আগের দাবি করিনি, আগের আমি একবারও আগের দাবি করিনি, আগের আমি আগের একবারও দাবি সরকার, করিনি। আগের সরকারের দুর্নীতি, সেটা আজকে শুভেন্দু অধিকারী বলছেন ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই পর্যন্ত যেত। তার মানে কি দুবাইয়ে তৃণমূল কংগ্রেস শিল্প করেছে? আমার এটাও প্রশ্ন যে উনি আগের বললেন, সরকারের আচ্ছা, শুধু যে ওনার ফ্রড, perspective বালি কথা পাথর, ভাবলে হবে নাকি? বালি পাথর থেকে যে বিপুল পরিমাণ টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই গেছে, তাহলে কি দুবাইতে তৃণমূল শিল্প করেছে? আমার প্রমাণ এক কোথায়? নম্বর প্রশ্ন। নাকি প্রমাণ কোথায়? নাকি তৃণমূলের শিল্প হয়েছে হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে? এটা দেবজিৎ ভালো বলতে পারবে, আমি ওর কাছে যাব। সঙ্গে এই যে বিজিবিএস করেছে তৃণমূল, এটা তো বাস্তব, বিজিবিএস করেছে তৃণমূল বছরের পর বছর, বিজনেস গ্লোবাল সামিট, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছে। তার সঙ্গে ফিকির যে দুর্নীতি, আজকে মুখ্যমন্ত্রী বলছেন 324 কোটি টাকার দুর্নীতি। হ্যাঁ, কি বলেছেন এই ক্ষেত্রে বিজিবিএস এর নিয়ে মুখ্যমন্ত্রী, একবার শুনুন। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন, বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন, ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছে। আপনি এটা করতে পারেন? দেবজিৎ, এই তো হচ্ছে শিল্পের নমুনা। বিজিবিএস করা হতো, বিরাট বিরাট শিল্পপতিদের নিয়ে আসা হতো, এবং মজার বিষয়, তুমি যে একটু আগে সুজিত দা বা তুমি একটু আগে যে আম্বানি আদানি নিয়ে চিৎকার করছো, হ্যাঁ। এই আম্বানির যিনি প্রধান, হ্যাঁ, তিনিও বিজিবিএস এর সামিটে উপস্থিত থেকে, মানে কি অদ্ভুত দেখো, মানে রাজনীতির স্বার্থে যে কোনো কিছু বিসর্জন দিয়ে দেওয়া যায়। তুমি আজকে ভুলে গেছো যে বিজিবিএস এ অনিল আম্বানি এসে সামনের চেয়ারে বসে রয়েছেন, তোমার হয়তো খেয়াল নেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ গলার উপর চাদরটা জড়িয়ে বলছেন যে এবার কিন্তু আদানিদের নিয়ে তাজপুরে বিরাট পোর্ট হবে। তুমি এগুলো ভুলে গেছো হয়তো। আমি বললাম না যে আজকে একটু ওই পাকা দাড়ি পাকা চুলের তৃণমূলদের খুঁজছিলাম আমি, তুমি এগুলো ভুলে গেছো হয়তো। এই এরা শিল্পপতি নয়, বা এরা যদি শিল্প করে আপত্তি আছে। রিলায়েন্সের কটা আউটলেট, তাদের বিভিন্ন আউটলেট মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেঙ্গলে খুলেছে। গত সরকার কত টাকা ট্যাক্স নিয়েছে রিলায়েন্সের থেকে বা আদানি থেকে? আদানি যে বিজনেসগুলো করে এখানে, তার থেকে কত টাকা জিএসটি আদায় করেছে রাজ্য সরকার তুমি জানো? তুমি যে আম্বানি আদানির কথা বলছো, তার থেকে কত পার্সেন্টেজ রাজ্য সরকার লাভ করেছে? মানে এরা যদি গ্রোথ করে, তোমার যদি গায়ে জ্বালা হয়, তাহলে গত সরকার কেন তাদেরকে খুল্লা ছাড় দিয়ে রেখেছিল? সিজিএসটিটা বেশি থাকতো সবসময়, এটা জানেন তো আপনি? কোনটা কি? সিজিএসটি, এসজিএসটির থেকে সিজিএসটিটা সবসময় বেশি থাকতো। আর আপনি যে বললেন না যে আমাদের অনারেবল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষকে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পপতিদের অনেকভাবে সাহায্য করেছে। হ্যাঁ, আমি এটা অস্বীকার করছি না, হ্যাঁ সাহায্য করেছে। তিনি কি প্রক্রিয়ার মাধ্যমে করেছেন জানেন সেটা? তিনি ক্রনি ক্যাপিটালিজমের মাধ্যমে। ক্রনি ক্যাপিটালিজমে বাংলা মানে হলো পুঁজিবাদ। এই ভারতীয় জনতা পার্টি পুঁজিবাদে বিশ্বাসী। পুঁজিবাদ মানে, এটা আপনাদের সামনে আমি বলি, সেটা অনেকে হয়তো জানেন না। পুঁজিবাদ বলতে যে বা যারা
এই ভারতীয় জনতা পার্টিকে বা বিজেপিকে, ওয়াশিং মেশিনের পার্টিকে যে বা যারা টাকা দেবে বা পার্টি ফান্ডে ফান্ডিং করবে তাদের কি ব্যবসা করতে দেবে এটা জানেন? না না বলবো। দেবজিৎ ইলেকটোরাল বন্ডে তোমার একটা না, আঞ্চলিক দল হয়ে পুঁজিবাদের- তোমাদের ফান্ডিং সেকেন্ড, না, না, কংগ্রেসের আগে পুঁজিবাদের বলে তোমাদের কথা ফান্ডিং। বলছি। 18টা রাজ্যে আমরা ফার্স্ট আর পুঁজিবাদ বলতে যে এক্ষেত্রে ক্রনিক ক্যাপিটালিজমে পুঁজিবাদ উনি সবচেয়ে বেশি ওনার নীতিটাই হলো গরিবদের ব্যবসা করতে দেবে না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এটা কি মানে অস্বীকার করতে যেরকম পারবেন যেরকম আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় না, না। সঞ্জীব গোয়েঙ্কাকে দিনের পর দিন সিএসসি দায়িত্ব দিয়ে আপনি রেখেছে। যেটা বলছি সেটা আগে আসেন, তারপর আপনারটা আমি আসছি। উনি গরিবদের ব্যবসা করতে দেবে না, এটা আগে আপনাদের গরিবরা আবার ব্যবসা করে কবে? আমি হ্যাঁ, তো সেটা গরিবরা জানি। ফুটপাতের দোকান জীবিকা হত্যা করছে, তাদের পেটে লাথি বিজনেস মারছে। বলে না, ওটাকে ট্রেডিং কি? বলে। তাহলে ট্রেডিং ব্যবসা আর না। বিজনেসের ছোট মধ্যে হোক, পার্থক্য আছে ছোট ভাই। হোক বা বড় হোক, কমার্সের ছেলে আগে এইসব না, শব্দের মানে জানো। আগে এটা ট্রেডিং তার আর মানে- বিজনেসের তার মধ্যে মানে পার্থক্য ফুটপাতে আছে। যারা বসছে সেটাকে ব্যবসা বলবো না, না। না, ওটা ট্রেডিং বলে, ওটাকে বিজনেস বলে না। ফুটপাতে তুমি যারা বসছে যতক্ষণ না তাদেরকে ম্যানুফ্যাকচারার হচ্ছ ততক্ষণ তুমি আমি বিজনেসম্যান ফুটপাতে নও। বসে ব্যবসা তুমি করবো, যতক্ষণ ব্যবসা না বলতে পারবো না। ম্যানুফ্যাকচারার নয়। বিজনেস নও। আরে বাবা, আজকে যে লোকটা ফুটপাতে বিক্রি করছে সেও তো আম্বানি আদানির প্রোডাক্টের দোকানে ঝুলিয়ে বিক্রি করছে, আইটিসির প্রোডাক্ট বিক্রি করছে, সে সবই সিগারেট করছে, বিক্রি বুঝলাম। করছে, আইটিসি তৈরি করে, তাহলে তাদের লেজ জীবিকা- এই সেই বিক্রি তাহলে করছে। তাদের জীবিকাটা হত্যা করার মানেটা কি? তাহলে এটার উত্তর দিতে পারবেন? তাহলে তাদের জীবিকা হত্যা করার মানেটা কি? যেখানে আমাদের নরেন্দ্র আরে দামোদর বাবা, দাস জীবিকা হত্যা নিজে মানে তুমি বলছো 2014 সালে তুমি বলছো বলতে দিন, বেআইনি এনক্রোচমেন্টের কথা বলছো। 2014 সালে নিজে স্ট্রিট ফুড অ্যাক্ট আমি আসবো, আমি বিরতি আবার তোমার কাছে যাবো। আমি বিরতিটা নিতে দাও, বিরতি নিতে দাও। শোনো, কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যবসার ক্ষেত্রে বেআইনি এনক্রোচমেন্ট কখনোই মানা যায় না। সে তিনি যেখানে সে আইনতভাবে করুন তিনি। আসবে একটা বিরতির পর, পুনর্বাসনের প্রসঙ্গ পরে আসছে। আমি একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিতে দাও। বিরতি নিয়ে আসছি। আমি সুজিতদার কাছে যাব, সঙ্গে দেবজিৎ খানিকটা শেষ করবে। আমি ওর কাছেও যাব, আমি দেবজিতের কাছে যাব। দেবজিৎ, যেখানটা তুমি বলছিলে, তবে এটা আমি ঠিক যে তৃণমূলের ট্রেডিং আর বিজনেস নিয়ে পার্থক্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। মনিদা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, কিন্তু আমার মনে হয় যে আর কয়েকদিন অপেক্ষা করলে সব্যসাচী খুব বড় ব্র্যান্ডের একজন সোনার ব্যবসায়ী হতে পারতেন, সব্যসাচী দত্ত। আমার মনে হয় এই ব্যাপারটা দেবজিতের অন্তত কোনো সন্দেহ নেই। সব সোনা একসঙ্গে করলে এই বড় বড় ব্র্যান্ডেড দোকানের 2-4টে শোরুমে যা সোনা আছে তার থেকে বেশি সোনা আছে ওনার কাছে। 50 কিলো 50 কিলো থাকে নাকি কোনো রিটেল শপে? না, retail shop এ 50 কিলো, ক্যান ইউ ইমাজিন? আমিও তো বলছি 50 কিলো। আমি প্রথমেই আপনাকে বললাম স্যার, আমি দুর্নীতির উকিল হয়ে এখানে বসিনি। প্রথমে এটা বলে দিয়েছি, আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আর যারা দুর্নীতি করেননি বা যারা খারাপ কাজের সঙ্গে কোনোদিনই যিনি সব্যসাচী যুক্ত ছিলেন না, তারা সব্যসাচী তাদের হয়ে আমি সেই তৃণমূল সব্যসাচী দলের দত্তকে পিঠ চাপড়ে বারাসাতের প্রার্থী করলেন, হাত ধরে তুমি হাত ধরে উঁচু করে বললেন জেতাও। বালুর হাত উঁচু করে বললে আমার সব দুঃখের সময়কার সঙ্গী বালু, হ্যাঁ। বালুকে আপনারা জেতান। হ্যাঁ। পরেশ অধিকারীকে মেখলিগঞ্জ থেকে দাঁড় করালেন, যার মেয়ের চাকরি দুর্নীতিতে যার চাকরি গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবে ছাড়া কে দেবে? আমি দেবো, মনিকাঞ্চন বাবু দেবে, এখন কিন্তু তারা না সুজিত পাটোয়ারি এখন দেবে? তারা প্রথমেই বলি, এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অংশ না। পাস নিয়ে আপনি ঘাটবেন না, তার মানে প্রেজেন্ট আসেন। মমতা ব্যানার্জি বার করে দিয়েছে? হ্যাঁ? এখন নাকি মমতা ব্যানার্জিকে ছেড়ে বেরিয়ে গেছে ভাই? আপনি যে বালুর কথা বলছেন, বালু কি বলেছে শুনেছেন? ওনার প্রেস কনফারেন্সে ওনার বাইকটা শুনুন। উনি বলেছেন ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি এখন দলকে সময় দিতে সবাই পারবেন না, বলছে। তাই জন্য উনি কিন্তু একবার বলেনি যে আমি চাটন তৃণমূলে গিয়ে ঋতুব্রত চাটন তৃণমূলে অংশগ্রহণ আরে উনি করছি। তো হেরে গেছে, আবার যাবে কি? না, না, জিতলে উনি যেত। না না বলছি ওখানে অংশগ্রহণ করছি, আরে জিতলে উনি যেত। ঠিক আছে, আমি নয় বুঝলাম আজকে ওনার দপ্তরে দায়িত্ব ছিল রতিন ঘোষ, যিনি মমতার বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনুগামী ছিলেন, তিনি আপনাদের চলে। আমি তুমি অরূপ বিশ্বাস চলে গেছে, তুমি কি বলছো? ঠিক আছে, অরূপ বিশ্বাস চলে গেছে এটা বলছি। আজকে অরূপ বিশ্বাস হোক বা যারা আজকে নব্য তৃণমূল, যারা ঋতুব্রত চাটন তৃণমূলে অংশগ্রহণ করেছে, তারা কি বলছে যে আমাদের বক্তব্য বা আমাদের মতামতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের নেত্রীর পর্যন্ত পৌঁছাতো না, তাই আমরা রাগে ক্ষোভে আমরা এই দল থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে আজকে বাংলার জনগণ আর আমার এই কথাটা যারা যারা শুনছে, ওই নব্য চাটন তৃণমূলের মানুষদের আমি জিজ্ঞেস করছি, তাহলে আপনারা বলেন তো আজকে অরূপ বিশ্বাসের ফিরহাদ হাকিম কেন গেল? একজন তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার গর্ব, বাংলার বাঘিনীর ডান হাত ছিল, একজন বাঁ হাত ছিল, তাদের কথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতো না? তাহলে তারা গেল কেন? তারা গেছে আজকে এই ঋতব্রত চাটন তৃণমূল, এই নব্য তৃণমূলে পিঠ বাঁচাতে। পিঠ বাঁচাতে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে এর থেকে কত বড়
মানে বন্দ্যোপাধ্যায়, এর তাহলে থেকে- এখন আপনারাও বলবেন অরূপ এর থেকে- বিশ্বাস আর এর ফিরাদ থেকে হাকিমের বড়- বন্দ্যোপাধ্যায়। এর থেকে বড় আত্মবিশ্লেষণ আজ পর্যন্ত টিভি আজকে চ্যানেলে তাহলে হয়নি কি? তাহলে যে ওর- আরেক এক তৃণমূল বলছে আরেক তৃণমূল চোর মানে আরে ওটা তৃণমূল না, ওটা এবার তৃণমূল official না, গোষ্ঠীদ্বন্দ্ব আমরা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তৃণমূল শুরু হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শেষ হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে উনি যদি একাই দম থাকবে। থাকে, আজকে যে একাই থাকবে উনি। আজকে যে সকল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু আজকে ওখানেই যে সকল এলওপি ঋতুব্রত চাটন তৃণমূলে গেছে সেই তাদের আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, বুকের যদি পাটা থাকে, তাহলে জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে তার ছবি ছাড়া, জন যদি তাকে জিতে আসেন, তারপর বুঝবো, কান কেটে ছিঁড়ে ফেলে দেবো। এত বড় কথা বলে দিলাম। আচ্ছা, আর একই প্রশ্ন আবার থাকলো যে যারা এখন তাহলে কালীঘাটপন্থী তৃণমূল রয়েছে তারাও যদি ভোটে দাঁড়ায় এই মুহূর্তে জিতে আসা সম্ভব? আচ্ছা, এই মুহূর্তে আমি বাদ দিলাম, আগামী 1-1.5 বছরের মধ্যে জিতে আসা সম্ভব? এই তো মানুষ বলবেন। যা হোক, আমরা তো এইভাবে আগে প্রিপ্রেডিকশন করি না যে 23 তারিখের এপ্রিলের 2026-এর 23 তারিখে ভোটের পরেই আমি বলবো 142টা আসনে ভোট হলো, তারা কি বলতে প্রিপ্রেডিকশন ভারতীয় জনতা বেশ। পার্টি করতে পারে, কেন তারা তো বেশ। ইসিআই কেনা, সিবিআই কেনা, সমস্ত কিছু কেনা। আজকে এখানে তাই শেষ তারা করি, করতে পারে। আজকে শেষ করি, হাতে আর একেবারে সময় নেই। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি মুখপাত্র, ধন্যবাদ। দেবজিৎ ধর এই অসময়ে দলকে ধরে রেখেছে, আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। সুজিত পাটোয়ারি জাতীয় কংগ্রেসের মুখপাত্র, ধন্যবাদ জানাই। আপনারা যারা ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের